সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সাদা কালো মাল্টিমিডিয়া চট্টগ্রাম সংগ্রাম দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেনই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ নানান বিষয় আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় ফারাক্কা দিবস ও মাওলানা ভাসানী। এই নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে সম্মানিত একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজকর্মী জনাব রফিকুল ইসলাম বাবলু, মহাসচিব মাওলানা ভাসানী অনুসারী পরিষদ। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যেহেতু বাবলু ভাই, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আপনি জানেন আমরা যখন এই ফারাক্কা দিবস উদযাপন করতেছি, সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, বাংলাদেশের মানুষ যখন এটা অনুসরণ করতেছেন, আপনাদের মতো যারা নেতারা আছেন, তখন দেশে কিন্তু করোনা ভাইরাসে, এবং দেশ না পুরো পৃথিবী কিন্তু আতঙ্কিত, এবং আমাদের করোনার কারণে আমরা অনেকজনকে হারিয়েছি এবং এখনও অসংখ্য মানুষ করোনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করতেছে যে বাঁচার জন্য, এবং পুরো দেশের অর্থনীতির অবস্থা, দেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থার অত্যন্ত নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি আলোচনার প্রারম্ভে যে করোনার আক্রান্তে যেসব মানুষ প্রাণ দিয়েছেন দেশ এবং দেশের বাইরে আমাদের বাংলাদেশে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি যেই সব পরিবার তাদের স্বজনদের হারিয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি, এবং যারা অসুস্থ আছেন, যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের সুস্থতা কামনা করছি, এবং বাংলাদেশকে করোনা মুক্ত করার জন্য মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি। আজকের আলোচনায় আমরা চলে যাই, যেহেতু আজকের আলোচনার বিষয় ফারাক্কা দিবস ও মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী শুধু বাংলাদেশের একজন নেতা নয়, পাকিস্তানের একজন নেতা নয়, তিনি কিন্তু উপমহাদেশের ও অবিভক্ত ভারতবর্ষের একজন নেতা। 1880 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন, আজ থেকে প্রায় 150 বছর আগে। তার যে আত্মার প্রতি শ্রদ্ধা রাখতেছি, মাওলানা ভাসানীর জীবনের প্রতি শ্রদ্ধা রাখতেছি, জীবন বৃত্তান্তর প্রতি শ্রদ্ধা রাখতেছি, তার রুহের মাগফিরাত কামনা করে আমরা আলোচনা শুরু করছি। আমাদের আজকের বিষয় যেহেতু ফারাক্কা দিবস এবং মাওলানা ভাসানী, আপনি যে বিস্তারিত দেশ এবং জাতির স্বার্থে যদি আপনি আলোচনা করেন, আপনি মাওলানা ভাসানীকে কীভাবে দেখেছেন এবং কিভাবে দেখেন, এবং বাংলাদেশের স্বাধীনতা এবং পাকিস্তান বিভক্ত এবং পাকিস্তানের স্বাধীনতা এবং ভারত তথা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সহ যদি আপনি বিস্তারিত আলোচনা করেন, বিশেষ করে ফারাক্কার লং মার্চ মাওলানা ভাসানী। ধন্যবাদ বাংলা টিভিকে এবং বাংলা টিভির অগণিত দর্শক শ্রোতা। আমি আমার সংগঠন ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে এই করোনা যুদ্ধে যারা নিহত হয়েছেন কোভিড-19 এবং যারা এখনও এই করোনা যুদ্ধে অবতীর্ণ আছেন, হসপিটালে আছেন, তাদের প্রতি, এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আত্মার প্রতি সম্মান জানাচ্ছি, এবং যারা এখনও হসপিটালে চিকিৎসাধীন আছেন বা আক্রান্ত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। অতি সত্বর আল্লাহ পাক যেন তাদেরকে এই করোনা যুদ্ধ থেকে রেহাই দেন। পাশাপাশি সমাগত ঈদ, এই ঈদে আমার সংগঠনের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে, বিশ্বের মুসলমান ভাই বোনদেরকে আমি ঈদের মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। আমি সত্যি আনন্দিত এবং উদ্বেলিত যখন আমি বাংলা টিভি থেকে টেলিফোনটি পাই। উপস্থাপক আমার ছোট ভাই, অত্যন্ত স্নেহাস্পদ, উনি আমাকে টেলিফোন করেন যে ফারাক্কা লং মার্চের মতো একটি জিনিস, একটি সাবজেক্ট, যে সাবজেক্টটি নিয়ে আমি আপনাকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমার টিভিতে, আপনি এখানে আসবেন, এই ফারাক্কা লং মার্চ সম্বন্ধে এবং মাওলানা ভাসানী সম্পর্কে দেশ এবং জাতির সামনে আপনি তুলে ধরবেন। আমি এই কথাটি শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম এই জন্যই, এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি যে এখন সাধারণত আমরা এই জাতি মাওলানা ভাসানীকে ভুলতেই গেছি। আমরা এর আগেও আপনাকে নিয়ে একাধিক আলোচনা করেছি মাওলানা ভাসানীর, এবং এই বাংলা টিভি একমাত্র, অন্যান্য টিভি 2-4 বছর পর পর মাঝে মধ্যে 5 মিনিট 10 মিনিটের আলোচনা করেন,
সেটা খুবই রেয়ার, কিন্তু বাংলা টিভি এই মৌলানা ভাসানীকে জাতির সামনে উপস্থাপন করার জন্য বারবার আমাকে ডেকেছে। আমি এসেছি, আমি মৌলানা ভাসানী সম্পর্কে যতটুকু সম্ভব হয়েছে দর্শকদের খোরাক জোগানোর চেষ্টা করেছি। তো আমি দেশবাসীকে আজকের এই দিনটা আমি সম্বন্ধে আলোচনা করব। ফারাক্কা লং মার্চ, যে লং মার্চ 16ই মেতে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও আমি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা আমার জীবনের জন্য একটি গৌরবের বিষয়, ঠিক ফারাক্কা লং মার্চে অংশগ্রহণ করাটা আমার জীবনের জন্য একটি গৌরবের বিষয়। সেই 16ই মে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম মৌলানা ভাসানীর আহ্বানে, এবং 17ই মে আমরা 44 মাইল দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে চাঁপাইনবাবগঞ্জ রাত্রি যাপন শেষে সেই ভারতের সীমান্তবর্তী কানসার্ট হাই স্কুল মাঠে লক্ষ লক্ষ জনতা সমাবেশ করে সেদিন আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম। ওটা কত সালে? সেটা 1976 সালের 16ই মে। বন্ধুগণ, মৌলানা ভাসানী এমন এক সময় এই কাজটি করেছিলেন, শুধু ফারাক্কা লং মার্চই নয়, উনি এমন একজন নেতা এবং ইতিহাসের মহানায়ক যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান সৃষ্টির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আবার যখন পাকিস্তানের সঙ্গে আমাদের সমস্যা হয়েছে, বাংলাদেশকে সৃষ্টি করার ব্যাপারে ওনার আগে কোনো নেতা চিন্তাও করেননি যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র তৈরি করতে হবে। সেটা একমাত্র মৌলানা ভাসানী করেছিলেন। সেটা ইতিহাস একদিন বলবে, আমাদের সামনে উপস্থাপন করবে। ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না। 1957 সনে মৌলানা ভাসানী যখন কাকমারি সম্মেলনে ঘোষণা করেছিলেন, সেটা আওয়ামী লীগের সম্মেলন। আপনারা জানেন এই বাংলাদেশ আওয়ামী লীগ মৌলানা ভাসানী হাতে গড়া সংগঠন। আওয়ামী মুসলিম লীগ বাংলাদেশ, পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। 1949 সালে 23শে জুন পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে, পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে 23শে জুন আওয়ামী মুসলিম লীগ নামে প্রথম পাকিস্তানের বিরোধী দলের সৃষ্টি করেন মৌলানা ভাসানী। সেই আওয়ামী লীগ মৌলানা ভাসানী যখন দেখলেন এই দেশে শুধু মুসলমান নয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতি প্রজাতি আছে, তাদেরকে মাথায় নিয়ে মৌলানা ভাসানী, উনি আজীবন সাম্প্রদায়িক ছিলেন, তাই সেদিন মুসলিম শব্দটি উঠাই দিয়ে উনি বাংলাদেশ আওয়ামী লীগ নাম প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এখানে এই ক্ষান্ত নয়, আপনারা জানেন 1952 সালে ভাষা আন্দোলন মৌলানা ভাসানীর নেতৃত্ব হয়েছিল। অনেকেই এখন ইতিহাস অনেকভাবে বলেন, কিন্তু সেদিন সেই রাষ্ট্রভাষা আন্দোলনের সর্বদলীয় যে কমিটি হয়েছিল, সেই সর্বদলীয় কমিটির সভাপতি ছিলেন মৌলানা ভাসানী। এবং মৌলানা ভাসানী বলেছিলেন প্রথম যে সেই দিনটি হলো 17ই ফেব্রুয়ারি। মৌলানা ভাসানী বলেছিলেন যে 1952 সালে 17 ফেব্রুয়ারি, 1952 সালে 17ই ফেব্রুয়ারি, এই যদি পাকিস্তান সরকার কর্তৃক 21শে ফেব্রুয়ারির এই 144 ধারা ভঙ্গ করতে হয়, আমরা ভঙ্গ করব। উনিই প্রথম 144 ধারা ভঙ্গের পক্ষে রায় দিয়েছিলেন। তারপর 1954 সাল আসলো। আপনারা জানেন ভাষা আন্দোলন ইতিহাস জানেন। ভাষা আন্দোলনের পরে 54 সাল আসলো হক ভাসানীর সেই যুক্তফ্রন্ট নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে মৌলানা ভাসানী মুসলিম লীগের কবর রচনা করেছিলেন। সেই 1954 সালের নির্বাচনে উনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে উনি ক্ষমতায় যাননি। ওনার নেতৃত্বে নির্বাচন করে বঙ্গবন্ধু কিন্তু মন্ত্রী হয়েছিলেন। বঙ্গবন্ধু মন্ত্রী হয়েছিলেন। আপনারা অনেকেই জানেন, এটা ইতিহাস, এখানে কেউ মন গড়া কথা। তখন উনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, এবং উনি তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক। যুগ্ম সাধারণ সম্পাদক। বন্ধুগণ, এইভাবে 1958 সালে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, এবং এখানে অনেক চড়াই উতরাই পার হয়েছে। যখন আওয়ামী লীগের একটি তারিখ হাতে গড়া সংগঠন, সেই সংগঠনটি উনি করতে পারেননি। উনি ন্যাপ প্রতিষ্ঠা করেছিলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠা করেছিলেন 1958 সালে। ন্যাপ প্রতিষ্ঠা করার পর উনি আইয়ুব বিরোধী আন্দোলনের সূচনা করেন।
সেই সূচনা লগ্নে 1968 সালে 29শে ডিসেম্বর হরতাল আহ্বান করেন এবং এই প্রথম এই বরফ ভাঙ্গার কাজটি করেছিলেন মৌলানা ভাসানী পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, আইয়ুব শাহীর বিরুদ্ধে 1968 সালের 29 ডিসেম্বর, যে হরতালের মধ্য দিয়ে 69-এর গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, যে গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাঁসি কাষ্ঠ থেকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হয়েছিলেন, যার ধারাবাহিকতায় 71-এর মুক্তিযুদ্ধ, যে যুদ্ধে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কায়েম হয়। তার ধারাবাহিকতা 70-এর নির্বাচন, তার ধারাবাহিক 70-এর নির্বাচন, এরপর হলো 71-এর স্বাধীনতা সংগ্রাম। আপনারা জানেন সেই 71-এর নির্বাচনের পরেও উনি প্রথম বাংলাদেশে যখন আসলেন 72 সালের সেই 20 জানুয়ারি এসেই উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ডাক দিলেন। এবং আপনারা জানেন তখন ভারত আমাদের বিরুদ্ধে সেই ফারাক্কা ব্যারেজ নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছিল, একটি ফিডার ক্যানেলে পানি নেওয়ার জন্য, সেই কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য ফারাক্কা ব্যারেজ তৈরি করে বাংলাদেশের যে পানি, গঙ্গা নদীর পানি, যে পানির হিস্সা আমাদের মৌলানা ভাসানী সেই ফারাক্কা লং মার্চে বলেছিলেন যে মায়ের দুধের উপর শিশুর যেমন অধিকার, সেই গঙ্গা নদীর পানির উপর বাংলাদেশের সেই অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য সেদিন ভারত ফারাক্কা ব্যারেজের মাধ্যমে সমস্ত পানি সেই কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য এবং তাদের নৌবন্দর সচল রাখার জন্য সম্পূর্ণ পানি যখন ভারতে নিয়ে যেতেছিল, তখন মৌলানা ভাসানী হুঙ্কার দিয়ে উঠলেন যে না, তুমি আমার দেশের 3.5 কোটি মানুষ, ইন্দিরা, আমার দেশের 3.5 কোটি মানুষ মরে যাচ্ছে, আর তুমি সেখানে আমার দেশের ন্যায্য অধিকার থেকে তুমি বঞ্চিত করে। তো সেই পানি তখন যখন সম্পূর্ণ পানি প্রবাহিত করতেছিল ভারতের মধ্যে, তখন মৌলানা ভাসানী এসে ডাক দিলেন যে না, এই পানির অধিকার আমাদের আছে, এই পানি আমাদেরকে দিতে হবে। এ নিয়ে অনেক মিটিং ভারতের সঙ্গে আমাদের যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছে। তখন বঙ্গবন্ধু দেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর একদিন সেই পানি বিশেষজ্ঞ, আপনারা জানেন সেই প্রথিতযশা পানি বিশেষজ্ঞ BM আব্বাস সাহেবকে ডেকে বললেন যে আব্বাস, তুমি আমাকে জানাও পানির কী ইতিহাস। আব্বাস সাহেব যখন নতুন করে তার সামনে ফারাক্কার প্রভাব সম্পর্কে আলোচনা করলেন, একটি নোট তৈরি করলেন। সেই নোটের উপরে বঙ্গবন্ধু যখন দেখলেন যে নোটটি এক পেশে মানে সত্য কথাগুলো পরিস্ফুটিত হচ্ছে, এবং আব্দুর রব সেনিয়াবত বঙ্গবন্ধুকে এটা জানানোর পর বঙ্গবন্ধু বলল যে না, এটা আমার কাছে। উনি রাগত স্বরেই বলছিলেন যে তোমরা টেকনিক্যাল ম্যান, শুধু অসুবিধার কথাই জানো, কিন্তু সমঝোতার কথা জানো না, তো তোমরা, আমি দেখতেছি কি করা যায়। কিন্তু ভারত একতরফাভাবে তারা পানি প্রবাহিত করা শুরু করলো। তখনই তারা যৌথ নদী কমিশনের বৈঠকে ডাক দিলেন, পানি প্রত্যাহার করতেছেন, পাশাপাশি যৌথ নদী কমিশনের বৈঠক ডাক দিলেন। বৈঠকে দেখা গেল একে একে বৈঠক একের পর এক চলতে থাকলো, কিন্তু তীব্র বিরোধিতা প্রতিবাদ বাংলাদেশের পক্ষ থেকে হতে লাগল। ঠিক এমন এক সময় 1976 সাল, তখন রাজনীতির পট পরিবর্তন হয়েছে। 76 সালের সেই 17 এপ্রিল, আমি এই 17 এপ্রিল আসবো একটা ছোট বিরতির পর, আবার আসতেছি 1976 সালের 17 এপ্রিল, ওখান থেকে আমরা আবার শুরু করবো। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সাদা কালো মাল্টিমিডিয়া চট্টগ্রাম সংলাপ। একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। বাবলু ভাই, যেহেতু আপনি 1976 সালের 17 এপ্রিলের থেকে কথা বলার জন্য, তাহলে 17 এপ্রিল থেকে আমরা প্রেক্ষাপটটা শুনতে চাই। 17 এপ্রিল মৌলানা ভাসানী, উনি প্রথম, ভুল হয়েছে, 17 এপ্রিল, 18 এপ্রিল। আচ্ছা, 18 এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে, এখন যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বাইতুল মোকাররমে, হ্যাঁ, এই মিলনায়তনে মৌলানা ভাসানী একটি খোলা চিঠি দিলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা, খোলা চিঠি দিয়ে বললেন যে বাংলাদেশের মানুষ এই দুরবস্থার মধ্যে আছে,
উনি ফারাক্কা ব্যারেজের যে প্রতিক্রিয়াটা বাংলাদেশের কি বিরূপ প্রতিক্রিয়া হয়েছে সেটা বোঝানোর জন্য উনি একটি খোলা চিঠি ছেড়ে দিলেন। খোলা চিঠি ছেড়ে দিলেন, সেটা সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। ইন্দিরা গান্ধী সেই চিঠি পেয়ে মাত্র মৌলানাকে চিঠি দিলেন। চিঠিও আমার কাছে আছে, প্রয়োজনে সেটা জাতির সাথে এটা পাঠ করে শোনাবেন। ওই চিঠি দেওয়ার পরেও যখন দেখলেন মৌলানা ইন্দিরা গান্ধী ভারত পানি প্রত্যাহার বন্ধ করতেছে না, তখন মৌলানা ভাসানী ইন্দিরা গান্ধীকে আবার চিঠি দিলেন, লিখিত চিঠি দিলেন। দেওয়ার পরে ওই চিঠিতে উনি বলে দিলেন যে যদি আপনারা এটা বন্ধ না করেন, আমি বাধ্য হব 16ই মে রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে আমরা ফারাক্কা লং মার্চ করব। এই লং মার্চ করে আমরা শান্তিপূর্ণ, অহিংস শান্তিপূর্ণ লং মার্চ করব এবং সেই লং মার্চ করে সারা পৃথিবীর মানুষকে আমরা জানাবো, বিশ্ববাসীকে জানাবো যে আমরা ফারাক্কা ব্যারেজের কারণে এই বিপদে পড়েছি। এই চিঠিতে উনি উল্লেখ করলেন। উনি কথা মতোই, তখন তার বয়স শেষের কয়েক মাস পরে হুজুর ইহলোক ত্যাগ করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 17ই নভেম্বর। এটা মে মাসের ঘটনা, 3-4 মাস পরে উনি মারা গেলেন। তো এই জীবনের শেষ শ্রেষ্ঠ কাজটি করে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 16ই মে এমনই একটা ঐতিহাসিক দিন। আমি ওই মিছিলে ছিলাম, রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ রাত্রি যাপন করেছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে পরের দিন পায়ে হেঁটে আমরা কানসাট গিয়েছি। এই স্মৃতিগুলো আমার এখনও মনে আছে। সেই স্বতঃস্ফূর্ততা মানুষের, রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে, কেউ পানির ড্রাম নিয়ে দাঁড়িয়েছেন, কেউ আম নিয়ে দাঁড়িয়েছেন, কেউ মুড়ি, যার যা সামর্থ্য আছে। রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়েছেন, আমরা হেঁটে যাচ্ছি, খেয়ে খেয়ে হেঁটে যাচ্ছি। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা সেদিন সেই কানসাট হাই স্কুল মাঠে জমায়েত হলাম। এই জমায়েত শেষে হুজুর, তার তখন উনি অসম্ভব অসুস্থ ছিলেন। অসুস্থতার মধ্যে সারা বিশ্বের মানুষের কাছে উনি আবেদন করলেন যে আজকে এই লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি ভারতের সীমান্তে এসেছি, এই সমস্যা আমার। বাংলাদেশের আমরা 8 কোটি মানুষের মধ্যে 3.5 কোটি মানুষ এখন এই দুরবস্থার মধ্যে আছি। কৃষিকাজ বন্ধ, টিউবওয়েলে পানি ওঠে না, মানুষ পানি খেতে পারতেছে না, এই নৌ বাণিজ্য বন্ধ। ফারাক্কার বিরূপ প্রতীকগুলো হুজুর ওখানে উঠিয়ে ধরলেন। উঠে দেওয়ার পর তারপরে ঘটনা আপনারা জানেন, সারা বিশ্ব যখন এই জেগে উঠল, ইন্দিরা গান্ধী বাধ্য হলেন তখন তৎকালীন সরকার জিয়াউর রহমানের সঙ্গে পানি চুক্তি করতে। সেই চুক্তির মাধ্যমে আমরা আমাদের 46,000 কিউসেক পানি আসার কথা ছিল। সেই 46,000 কিউসেক পানির মধ্যে কতটুকু এসেছে কার্যত সেটা জানি না, কিন্তু এর যে কী বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল আপনাকে শুধু এখানে একটা উদাহরণ দেব। আপনার ওই সময় হার্ডিস ব্রিজের নিচে পানির প্রবাহ ছিল 269 কিউসেক, আর এই বাদ দেওয়ার আগে ওখানে পানির প্রবাহ ছিল 1168 কিউসেক। আপনি বুঝতে পারেন যে পানির প্রবাহটা কত নেমে গিয়েছিল, যার জন্য উত্তরবঙ্গ ধ্বংস হয়ে গেছে। এই ছিল ফারাক্কার বিরূপ প্রতিক্রিয়ার একটি উদাহরণ। এরকম শত শত উদাহরণ আমার কাছে আছে। যা হোক, আমি বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম একটা ভাইটাল ইস্যু তারা এই টিভির মাধ্যমে দেশ এবং জাতিকে আবার এই 16ই মে উপলক্ষ করে ওনারা জাতির সামনে নিয়ে এসছেন। এখনও পদ্মা নদীতে, আমি কয়েকবার পদ্মা নদীতে গিয়েছি। সেই পদ্মা নদীতে এখন গরু গাড়ি চলে, ওখানে আমরা জনসভা করেছি। চরের মধ্যে পদ্মা নদীর চরে জনসভা করেছি। দুইবার আমি গিয়েছি ওখানে, মিডিয়াও গিয়েছে। আমাদের নেতা ডক্টর জাফর যদি সেখানে গিয়েছেন, আমরা অনেকেই গিয়েছি। পদ্মা নদীর এই অবস্থা। আচ্ছা,
এখনো শুরা হয়। হয়নি। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, ওই যে মাওলানা ভাসানীর সেই আন্দোলন দেশ এবং দেশের বাইরে রাষ্ট্র এবং রাজনৈতিক দলের সমর্থন ছিল কিনা, ওইটা কতটুকু প্রভাব পড়েছিল সারা বিশ্বের প্রতি? বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল সেদিন তারই হাতে করা আওয়ামী লীগ। না, তখন তো আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ, জিয়া রহমান যে সময় নিষিদ্ধ থাকলেও মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না। রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারলেও কিন্তু আমি দেখেছি তখনকার জাসদ, এর আগে বাকশাল করে তো এমন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, কিন্তু ব্যক্তিগুলো তো ছিল, তারা প্রত্যেকেই ফারাক্কা জাতীয় কমিটি, জাতীয় কমিটিতে আমি দেখেছি জাসদও ছিল, ন্যাব ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে ছিল, কিন্তু আওয়ামী লীগকে সেখানে দেখিনি। আর প্রত্যেকটা রাজনৈতিক দলই সেখানে ছিল, যার জন্য সারা দেশব্যাপী একটা ব্যাপক জনসমর্থন সৃষ্টি হয়েছিল ফারাক্কা। তখন তো আওয়ামী লীগের নেতারা অসুবিধাতেও ছিল, সেটাও সত্য। বঙ্গবন্ধু সপরিবারে নিহত তারা অসুবিধা থাকলেও জেলখানা থেকে একটা স্টেটমেন্ট বিবৃতি দিতে পারতো, দেননি। তারা খুব নাজুক অবস্থায় ছিল, নাজুক ছিল, এটাও সত্য, আমি অস্বীকার করবো না, কিন্তু জেলখানা থেকেও নেতারা একটা স্টেটমেন্ট দিতে পারতো যে এটা দেশের স্বার্থ হচ্ছে, এটাকে সমর্থন জানানো উচিত। কেন তারা জানেননি সে তাদের ব্যাপার। যাই হোক, কিন্তু আর অন্যান্য রাজনৈতিক দল এবং এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতি, জেলে প্রত্যেকেই এই ফারাক্কা লং মার্চ সমর্থন করেছিল বলেই সেদিন সে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটেছিল। আচ্ছা, আজকের প্রেক্ষাপটে আমরা কিন্তু ওই যে 1976 সালের ফারাক্কার চুক্তির অনুপাতে পানি পাচ্ছি কিনা আপনাদের নিশ্চয় আপনাদের পরিসংখ্যান। আমি আজকে সকালবেলাও আমি আপনাদের এই টিভিতে আসার আগে আমি পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান, তার সঙ্গে যোগাযোগ করেছি এবং আরও দুই একজনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে যে ভাই, এই সেন্সিটিভ ইস্যুটা নিয়ে আমি কথা বলতে চাই না। তো আমি আপনাকে শুধু এইটুকুই বলতে পারি যে হার্ডিস ব্রিজের নিচে আমার মনে হয় এখন 400 কিউসেক পানি আছে কিনা সন্দেহ। কিছুদিন কয়েক বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের মমতাজ ব্যানার্জির সাথে কিন্তু কথা হয়েছিল, কিন্তু পানি দেবে না মর্মে সেই জানিয়ে দিয়েছে। সেটা তিস্তা নদীর পানি, তিস্তা নদীর পানি নিয়ে যে সমস্যাটা এখনও বিরাজমান, সেটা গজলডোবা একটা বাঁধ, সেই জলপাইগুড়ি, দার্জিলিং জেলার জলপাইগুড়িতে সে বাঁধটা দেয়। আজকে তিস্তা নদীর কারণে দিনাজপুর, রংপুরের মানুষ কি অসুবিধার মধ্যে আছে আপনারা জানেন। আপনারা তো পানি নিয়ে কাজ করতেছেন, যেমন আপনি ফেনী নদী নিয়ে কাজ করছেন, যদি পর্যায়ক্রমে সব নদীর কথা যদি বলেন। আমরা এখনও অভিন্ন 54টি নদীর যে আমাদের হিস্সা, বাংলাদেশে হিস্সা অনুযায়ী পানি পাচ্ছে না। আমরা সেদিন ফেনী নদীর ইস্যুটা আমি শুকরিয়া জানাই আল্লাহর কাছে এবং দেশবাসীর কাছে আমি ধন্যবাদ জানাই যে দেশবাসীর সেই সমর্থনে আমি সর্বপ্রথম সেই ফেনী নদীর ইস্যুটি জাতির সামনে নিয়ে এসেছিলাম। তারা ফেনী নদী থেকে কিভাবে 36টি পাম্প বসাইয়ে তারা পানি নিয়ে যাচ্ছে। এই ফেনী নদীর এই পানি নিয়ে যাওয়ার জন্য আরেকটা মরণ ফাঁদ তৈরি হচ্ছে ফেনী নদীতে, এবং পাশাপাশি তিস্তার তো মরণ ফাঁদ হয়েই গেছে। তো আমরা এইসব সমস্যা দেখে ভাসানী অনুসারী পরিষদের নেতৃত্বে আমরা সেদিন 33টি বাম প্রগতিশীল সংগঠন মাওলানা ভাসানীর ব্যানারে একত্রিত হয়েছি এবং আমরা একটি সংগঠন প্ল্যাটফর্ম তৈরি করেছি। সেই প্ল্যাটফর্মটির নাম হলো নদী পানি জাতীয় স্বার্থ রক্ষা আন্দোলন। এই প্ল্যাটফর্মটি নিয়ে আমরা প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করার পরের দিন থেকে আপনার এই লকডাউন শুরু হয়ে গেছে, যার জন্য আমরা এটা নিয়ে আর প্রতিষ্ঠা পরে কিন্তু আপনারা একটা বিশাল আকারে সেমিনার করেছেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবে। জাতীয় প্রেস ক্লাব সেমিনার আগে করেছি, এই প্ল্যাটফর্ম করার আগে একটা প্রস্তাবনা পরিষদ আমরা করেছি সেটা। কিন্তু এই 34টা সংগঠন নিয়ে যে জাতীয় সেমিনারটা করার কথা, সেটা লকডাউন আসাতে আর আমরা পারিনি। তো আমরা ধীরে ধীরে আমরা এই প্ল্যাটফর্মটাকে নিয়ে আমরা আগাবো এবং এই 54টি নদীর হিস্সা আদায় করার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করব। এটা আমাদের কমিটমেন্ট। এটার ক্ষেত্রে সরকারের কতটুকু সাড়া পাওয়া গেছে? আপনাদের নিশ্চয়ই ডিমান্ডটা সরকারের কাছে করেছেন, রাষ্ট্র টু রাষ্ট্র, মানে মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে কোনো সাড়া পাইনি, এটা বললে ভুল হবে। তবে আমি যেটা বুঝি যে আমি যখন ভগবানটিলায় যাই, ভগবানটিলায় ফেনী নদীর ইস্যু নিয়ে যখন ভগবানটিলা, মানে ফেনী নদীর উৎসটা দেখার জন্য আমি ভগবানটিলায় যাই,
সেখানে যাওয়ার সময় এটা একটা রিমোট এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু আমি দেখেছি দেশের স্বার্থে গিয়েছি বিদায় ওখানে বিডিআর পুলিশ আমাকে হেল্প করেছে এবং আমার সঙ্গে যারা লোকজন ছিল, মিডিয়া ছিল, আমরা প্রায় 35-36 জন লোক গেছিলাম গাড়ি নিয়ে। সেখানে তারা যে সহযোগিতা করেছে সরকারের পক্ষ থেকে, আমি মনে করি এটা সরকারই সহযোগিতা করেছেন। তো সেখানে আমরা সেই ফেনী নদীর উৎসস্থলটা পরিদর্শন করতে পেরেছি এবং ফেনী নদী পানি নিয়ে যাওয়াতে যে কী বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে সেটা আমরা সেই পর্যন্ত ওই বাঁধ, মিরেশ্বরের পাশে যে বাঁধটা চূড়ারগঞ্জ পর্যন্ত আমরা ভ্রমণ করেছি, ভ্রমণ করে দেখেছি এটা বিরূপ প্রতিক্রিয়া কী হয়েছে। ঠিকই ওই রাজশাহীর যে উত্তরবঙ্গের যে অবস্থা ফারাক্কার কারণে সেই ফেনী নদীর পানির কারণে জোরারগঞ্জ পর্যন্ত 6টি উপজেলা মারাত্মকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে বা হচ্ছে। যেমন মৎস্যজীবীরা মাছ মারতে পারতেছে না। আমরা যখন ভ্রমণ করেছি তখন পানির প্রবাহ ছিল ওখানে 4-5 ফিট, কিন্তু ওটা পানির প্রবাহ হওয়ার কথা ছিল 16 ফিট, সেখানে আমি গিয়ে পেয়েছি 4-5 ফিট। এইভাবেই আমাদের দেশের নদীগুলো আমরা হারিয়ে ফেলতেছি এবং আমি চলে যাবে, নদীগুলো চলে যাচ্ছে, নিশানা থাকবে না। এবং এই নদী যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে। আমাদের স্লোগান না, এটা নদীমাতৃক দেশ, তো আমাদের দেশ নদীমাতৃক দেশ, 700 নদীর দেশ। যদি নদী বাঁচে বাংলাদেশ বাঁচবে, নদী না বাঁচলে বাংলাদেশ বাঁচতে পারবে না। এটাই আমাদের স্লোগান। তো আমরা নদী বাঁচাবো এই লক্ষ্যে, নদী পানি আমরা এই 54টি নদীর ন্যায্য হিস্সা আদায় করব, এই লক্ষ্যেই আমরা সেদিন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। যে প্ল্যাটফর্মটির নাম নদী পানি জাতীয় স্বার্থ রক্ষা আন্দোলন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এগিয়ে যাব। ওখানে আপনাদের ওখানে ডিমান্ড কি আপনারা নিশ্চয় একটা উপস্থাপন আমরা এখনো ডিমান্ডটা আমরা এখন আপাতত 54 নদীর হিস্সা নিয়েই কথা বলতেছি। আমরা সেমিনার করব, সেমিনারের পরে এই প্ল্যাটফর্ম থেকে আমরা সরকার এবং আন্তর্জাতিক মহল এবং ভারতের কাছে আমরা এটা উপস্থাপন করব এবং সেটা খুব শীঘ্রই লকডাউন উঠে গেলে। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে এর পাশাপাশি যদি বলি, আপনি জানেন যেহেতু 1880 সালে আমাদের মৌলানা ভাসানী জন্মগ্রহণ করেছেন এবং 1920 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। ওনার জন্মের প্রায় 40 বছর আগে মৌলানা ভাসানী জন্মগ্রহণ করেছেন। বঙ্গবন্ধুর নেতা ছিলেন মৌলানা ভাসানী। আপনার দৃষ্টিতে মৌলানা ভাসানী একজন কী ধরনের নেতা ছিলেন, তার মধ্যে নেতৃত্বের পরিপূর্ণতা কতটুকু ছিল এবং আপনারা ওনার দূরদর্শিতা কীভাবে দেখেছেন, যদি বর্তমান প্রজন্মের জন্য, এবং এই ইতিহাসগুলো যদি আপনারা বলেন, যেহেতু সরাসরি মৌলানা ভাসানীর কাছে আপনারা যেতে পেরেছেন এবং কাজ করেছেন সাথে। আমি তখন আপনি তার বয়সের একেবারে তার নাতির সমানে অবস্থার আপনার রাইট, আমি আপনার সঙ্গে একমত। আমি ওনার সংস্পর্শে গিয়েছিলাম সরাসরি 1972 থেকে 76 সাল পর্যন্ত ওনার সংস্পর্শে আমি ছিলাম, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত। ফারাক্কা লং মার্চ ওনার সঙ্গে করেছি। শুধু এটাই না, আমি যখন জামালপুরে লেখাপড়া করি আশিক মাহমুদ কলেজে, তখন মৌলানা ভাসানী দুইটা জনসভা করেছে, সেই জনসভায় গিয়েছি। এবং আমার মনে পড়ে আমার দাদা, তখন আমি ক্লাস 8-এ পড়ি, মৌলানা ভাসানী শ্যামগঞ্জ কালীবাড়ি একটা জায়গা মাদারগঞ্জের, ওখানে একটা জনসভা করতে গিয়েছিল। সেই জনসভায় দাদা মৌলানা ভাসানী খুব ভক্ত ছিলেন। সেই জনসভা শোনার জন্য দাদার সঙ্গে আমি সেখানে গিয়েছিলাম। দাদার সাথে গিয়েছিলেন। আমি আসতেছি আরেকটা বিরতির পরে। আপনার এই যে কথাটা মনে থাকার জন্য আপনার দাদার সাথে আপনি গিয়েছিলেন। দর্শক, আপনারা দেখছিলেন সাদা কালো মাল্টিমিডিয়া চট্টগ্রাম সংলাপ। আরেকটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বাবলু ভাই যে একেবারে স্মৃতির পাথা থেকে কথা, এই যে আপনার দাদার সাথে, আপনি ক্লাস 8-এ পড়াকালীন আপনার দাদার সাথে একটা জনসভায় গিয়েছিলেন মৌলানা ভাসানীর। আমি সেই জনসভার পরে, তখন আমার মনে হয় 69-এর গণ অভ্যুত্থানের প্রথম দিকে সেই জনসভাটা গিয়েছিলাম। তার ধারাবাহিকতায় 1969 সনে যখন এই দেশের চেয়ারম্যান পদত্যাগ আন্দোলন শুরু হলো, 69-এর আন্দোলনের একটা অংশ, সেই আন্দোলনে আমি সরাসরি অংশগ্রহণ করেছি
এবং আমি আমার স্কুলের নেতৃত্ব দিয়েছিলাম সেই 69 গণ অভ্যুত্থানের। আমরা ওই চেয়ারম্যান পদত্যাগ করতে গিয়েছিলাম সেই মেসরা ইউনিয়ন, কালীবীর ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়নে। তো ওই 69 গণ অভ্যুত্থানের ওই দিনটাতেও অংশগ্রহণ করারও আমার জন্য একটা ইতিহাস। এবং তারপরেই আমি যখন কলেজে এসে ভর্তি হলাম, ভর্তি হয়েই দেখলাম মৌলানা ভাসানী নিয়ে জামালপুরের নেতৃবৃন্দ কাজ করতেছেন। আমি তখন নিজের থেকে তাদের বক্তৃতা শুনে গেলাম, বললাম যে আমি মৌলানা ভাসানী খুব পছন্দ করি, আমি আপনাদের সংগঠন করব। এইভাবে আমি মৌলানা ভাসানী সংগঠনের সঙ্গে জড়িত হই এবং প্রথম বাংলা ছাত্র ইউনিয়ন করি, পরে বিপ্লবী ছাত্র ইউনিয়নে যাই। দুইটাই মৌলানা ভাসানী ছাত্র সংগঠন। পরে আমি বাংলা ছাত্র ইউনিয়ন থেকে বিপ্লবী ছাত্র ইউনিয়নে যাই এবং বিপ্লবী ছাত্র ইউনিয়ন সারা বাংলাদেশের আমি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ছিলাম। এইভাবে আমার ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ, আমি ডাকসু নির্বাচন করেছিলাম। আমি এখানে শুধু এইটুকুই বলবো যে মৌলানা ভাসানী সম্পর্কে আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নের উত্তর আমি এটাই বলবো যে মৌলানা ভাসানী ইতিহাসের মহানায়ক। আপনি চিন্তা করেন, তার দূরদর্শিতা নিয়ে প্রশ্ন আপনি আমাকে করেছেন। যে নেতা যখন চিন্তা করেছে যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের চিন্তা, তখন কিন্তু এই বাংলাদেশ তার হাতে গড়া দল। সেদিন প্রধানমন্ত্রী কিছুদিন আগে মৌলানা ভাসানীর মাজারে গিয়ে একটি চিঠি লিখেছেন, চিঠির মধ্যে লিখছেন যে আপনার হাতে গড়া দল আজকে জনগণের সেবায় নিয়োজিত। এটা বর্তমান প্রধানমন্ত্রী, উনি নিজে হাতে লিখেছেন চিঠিটি, মন্তব্যের খাতায় লিখেছেন, মন্তব্যের খাতায়, চিঠি না এটা মন্তব্যের মন্তব্যের খাতায় লিখেছেন। তো আমি বলবো সেই দলও তখন চিন্তা করেনি, সেই দলটি, তার হাতে করা দলটি যখন মৌলানা ভাসানী বাংলাদেশের চিন্তা করলেন 1957 সনে, উনি কাকমারি সম্মেলনে, আওয়ামী লীগের সম্মেলনে ডিক্লেয়ার করেছিলেন, তখন তারা বলল যে মৌলানা ভাসানী ভারতের চর, উনি পাকিস্তান ভাঙতে চাচ্ছে। সরোয়ার্দী সহ অন্য, আমি কাউকে কটাক্ষ করে এখানে কথা বলার জন্য আসি, যাকে আমরা গণতন্ত্রের মানুষপুত্র বলি, সহিষ্ণুরাধ্যে। এবং উনি সেদিন আন্দোলন করেছিলেন সাহিত্য শাসনের। তখন কিন্তু সরোয়ার্দী সাহেব বলেছিলেন আমরা তো 98% সাহিত্য শাসন ভোগ করতেছি। উনি তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী সরোয়ার্দী সাহেব, এখানে তো সাহিত্য শাসন কোনো দরকার নেই। তাহলে দূরদর্শিতার প্রশ্ন এখানেই। সেই সাহিত্য শাসন নিয়ে 66 সনে এই মৌলানা ভাসানীর হাতে গড়া দল 66 সনে সাহিত্য শাসনের আন্দোলন করছে। এম আই কারেক্ট? তাহলে দূরদর্শিতার এখনই পড়ে মৌলানা ভাসানী যেটা সেই 57 সনে বলেছে, সেটা 66 সনে এরা এসে দেখলো যে না, মৌলানা ঠিকই বলেছিল। আমরা এবং সেই প্রেক্ষিতে 6 দফা বঙ্গবন্ধু, সেই পরিপ্রেক্ষিতে 6 দফা বঙ্গবন্ধুর। মৌলানা ভাসানীর এই সমস্ত গুণাবলী এবং তার দূরদর্শিতা, নেতৃত্ব, তার জীবনযাপন কেমন ছিলেন? তার জীবন একজন সাদামাটা জীবন। এটা যদি চিন্তা করেন, আমি এখানে একটা, সেদিন আমার এক সহকর্মী জামালপুরের, সে একটা আর্টিকেল লিখেছে। সে আর্টিকেলে লিখছে উনি যখন 1961 সালে চীন সফর করেন, চীন সফর থেকে পাকিস্তান হয়ে যখন ফিরেন, উনি পাকিস্তানে নেমেছেন। পাকিস্তানের তখন ইসলামাবাদের মেয়র তাকে একটা সম্বর্ধনা দিলেন। সম্বর্ধনা, আমি এই লেখাটাতে বুঝতেছি দীপু, আমার সহকর্মী মাহবুর রহমান দীপু, জামালপুরের নেতা মৌলানা ভাসানীর, দীপু ওই লেখাতে উল্লেখ করেছেন একটা বইয়ের উদ্ধৃতি দিয়ে। সেখানে লিখেছেন যে যখন মৌলানা ভাসানী ওই সংবর্ধনা সবাই উঠে বক্তৃতা দেওয়া শুরু করলেন, তখন পাকিস্তানের মানুষ বলল এ তো মিসকিন হয়। তার দেখলো একটা লুঙ্গি পরা, টুপি মাথায়, পাঞ্জি পরে, তো মিসকিন হয়, সাদা সিধা। তার 2 মিনিট পরে যখন দেখলো যে উনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এ তো পলিটিক্যাল লিডার হয়, পাকিস্তানিরা বলল। তারপরে যখন উনি সারা বিশ্বের কথা বলতেছিলেন, সারা বিশ্বের বিভিন্ন জায়গার আন্দোলনের কথা বলতেছিলেন, তখন বললেন যে এ তো স্টেটসম্যান হয়। এই ছিল মৌলানা ভাসানীর জীবন। উনি এখনও তার কুড়ে ঘরটা এখনও আমরা সন্তোষে রেখেছি। কোনোদিন বাংলা, আমি অবশ্যই এটা আমার নৈতিক দায়িত্ব হয়ে গেছে, যেহেতু বাংলা টিভি এইভাবে মৌলানা ভাসানীকে নিয়ে তারা সবসময় মৌলানা ভাসানীর জীবন দর্শন নিয়ে চিন্তা করে, তাদের টিভি প্রোগ্রাম নিয়ে আসে। জাদুঘর করা যায় কিনা?
মাওলানার অনেক স্মৃতির ছোট্ট জন্য একটা জাদুঘর আমরা করেছি, মানে তার বিভিন্ন দেশের মানে সফর সরকারি নিয়ে। রাষ্ট্রীয়ভাবে কোনো একটা জাদুঘর করা যায় বড় করে। আমি আপনারা যেটা করছেন সেটা নিজেদের উদ্যোগে। আমরা সরকারের কাছে আমি এখানে আরও কিছু জিনিস উপস্থাপন করব। আমার সবচেয়ে এই নেতার যে জীবনযাপন, আপনি যে কথা প্রশ্নটা আমাকে করেছেন, অতি সাধারণ। সেই কুঁড়ে ঘরে বসবাস করেছেন, তার খাবার দাবার আপনারা দেখেছেন, কিছু ছবি মাঝে মাঝে ভাইরাল হয়, উনি নিজে রান্না করে খেতেছেন। এই ছিল তার জীবনযাপন। এরকম একজন মহান নেতা, ইতিহাসের মহানায়ক। আমি আজকে বাংলা টিভির মাধ্যমে আমি আজকের এই বর্তমান প্রধানমন্ত্রী, আপনি সেদিন চিঠিতে লিখেছিলেন যে আপনার হাতে করা দল আজ জনসভায় নিয়োজিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি যে কথাটি মৌলানা ভাসানী 1954 যুক্তফ্রন্ট নির্বাচনে বলেছিলেন যে সিরাজগঞ্জের তরকারি জগন্নাথগঞ্জ ঘাটে এসে পচে যায়, কাজেই এখানে একটা ব্রিজ হওয়া দরকার, যমুনা ব্রিজ। উনি বারবার 54 সন থেকে যমুনা ব্রিজের কথা বলেছেন, অথচ বিএনপি ক্ষমতায় এসে সে ব্রিজটি মৌলানা ভাসানীর নামে করেননি, সেটা করেছে যমুনা সেতু নাম দিয়ে। পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু হয়েছে। আমাদের কোনোই আপত্তি নেই, বঙ্গবন্ধু ইতিহাসের আরেকজন নায়ক, এতে আমাদের কোনো আপত্তি নেই। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলা টিভির মাধ্যমে দেশবাসীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকে যে পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতুটি মৌলানা ভাসানীর নামকরণে নাম করা হোক। এই প্রস্তাব ভাসানী অনুসারীদের পক্ষ থেকে, নদী পানি জাতীয় স্বার্থ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আমি বাংলা টিভির মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর কাছে এই আবেদনটি জানাচ্ছি। এই পদ্মা সেতু মৌলানা ভাসানীর এটা প্রাপ্য, যেহেতু যমুনা সেতু বঙ্গবন্ধুর নামে হয়েছে, আর যে সেতুটি আপনার হাত দিয়ে হচ্ছে, অনেক চড়াই উত্তরাই পার করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই পদ্মা সেতু করতেছেন সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে আপনি এই পদ্মা সেতু করতে, আপনার বিশাল সফলতা। এই সফলতা আপনি যদি সত্যি ওই দিন লিখে থাকেন যে তার হাতে করা দল, সেই দলে রিপ্রেজেন্ট করতেছেন আপনি পদ্মা সেতুটি তার নামে করুন, এই আহ্বান জানাচ্ছি। এবং সন্তোষে মৌলানা ভাসানী একটি জাদুঘর প্রতিষ্ঠা করেন ইতিহাসের সাথে, কারণ জানা দরকার আছে। উনি ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ সৃষ্টি করেছেন। তার অবদান স্বরূপ তাকে ওই সন্তোষে একটি ইতিহাসের জন্য একটি জাদুঘর এবং এই পদ্মা সেতুর নামটি মৌলানা ভাসানীর নামে করা। মৌলানা ভাসানীর আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ চিঠি রয়েছে, ওই চিঠিটা যদি দেশের এবং জাতির সাথে যদি আপনার চিঠিটা পড়েন। আমি অবশ্যই সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি এনেছি, আপনি বলেছেন, আমি এটা করতেছি। এই চিঠিটি জাতির সামনে উপস্থাপন করা এই সময় দরকার, যেহেতু এই ফারাক্কা লং মার্চ কদিন 16ই মে হয়েছে। উনি 18ই এপ্রিল একটি খোলা চিঠি ফারাক্কা ভেঙে দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ভারত সরকার প্রতি আহ্বান জানিয়েছিলেন। সেটা ছিল 18ই এপ্রিল, আর উনি ফারাক্কা লং মার্চটা করেছিল 16ই মে। ওই চিঠিতে মৌলানা সাহেব খোলা চিঠিতে বলেছিলেন, ফারাক্কা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ও ভারত সরকারের প্রতি। সেটা ছিল 1976 সাল 18ই এপ্রিল ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে। তিনি এই খোলা চিঠি পাঠানোর কথা ঘোষণা করেন এবং মৌলানা সাহেব খোলা চিঠিতে জানান, দুর্ভাগ্যবশত এই অনুরোধ মিসেস গান্ধী ও তার সরকার কাছে গৃহীত না হলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য মরক্কো কর্তৃক অনুসৃত সাহারা নীতির ন্যায় আমি আগামী 16ই মে রোজ রবিবার রাজশাহী হইতে লাখ লাখ বুভুক্ষ বাঙালি সহ অহিংস ও শান্তিপূর্ণ মিছিল লইয়া ফারাক্কার দিকে অগ্রসর হইব। মৌলানা ভাসানীর খোলা চিঠির প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মৌলানা ভাসানীকে নিম্নোক্ত চিঠি লেখেন। এখানে চিঠিটা পড়ার আগে আমি শুধু একটি কথাই জাতির সামনে উপস্থাপন করতে পারছি। আজকের বর্তমান বিশ্বে বা অতীত বিশ্বেও এরকম নজির নাই যে মৌলানা ভাসানী একজন
রাজনৈতিক নেতা ছিলেন, সে রাষ্ট্রীয় ক্ষমতায় না, রাষ্ট্রীয় ক্ষমতায় না, রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকা অবস্থায় সেই ইন্দিরা গান্ধী মৌলানা ভাসানীকে চিঠি লিখতে বাধ্য হয়েছিলেন, কারণ উনি জানেন যে মৌলানা ভাসানী কে। সেটা জেনেই উনি সেদিন মৌলানা ভাসানীকে এই সরকারের কাছে চিঠি লেখেন নাই, তৎকালীন সরকারের কাছে মৌলানা ভাসানীকে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী। আমি তার কাছে কৃতজ্ঞ 71 সালে আমাদের সমর্থন করার জন্য। যাই হোক, উনি ইন্দিরা গান্ধী মৌলানা ভাসানীকে চিঠি লিখেছিলেন। সেই চিঠি, ইন্দিরা গান্ধীর চিঠিটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় মৌলানা সাহেব, আপনার গত 1976 সালে 18 এপ্রিলে লেখা চিঠি পড়ে আমি ব্যথিত মর্মাহত হয়েছি। এই কথা কল্পনা করাও কষ্ট যে এক ব্যক্তি যিনি সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে সংগ্রাম করেছেন। উনি যখন অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলন করেন সেটার কথা উল্লেখ করছেন, এবং পরবর্তীকালে বাংলাদেশের নিজের জাতীয় স্বাধীনতার জন্য দুঃখ কষ্টে শরিক হয়েছেন। তিনি আমাদের এমন গুরুতরভাবে ভুল বুঝবেন, এমনকি আমাদের লক্ষ্যের আন্তরিকতার প্রশ্ন তুলবেন। বরং আমি এটাই বিশ্বাস করব যে আপনি প্রকাশ্য বিবৃতিতে ভারতের বিরুদ্ধে অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য অগ্রাসী উদ্দেশ্যের যে অভিযোগ করেছেন এবং ফারাক্কা ধ্বংস করতে পদযাত্রা করার যে হুমকি দিয়েছেন, তা মুহূর্তেরই উত্তেজনাতেই। যে ভারত দৃষ্টান্তহীন দ্রুততার সঙ্গে বাংলাদেশ থেকে তার সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, সে তার প্রতিবেশীর বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করতে পারে বলে কোনো বাংলাদেশি কি সত্যি সত্যি বিশ্বাস করেন? ভারতের সরকার ও জনগণ এটা কামনা করেন যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যুদ্ধোত্তর বাংলাদেশের পুনর্গঠনে তাদের সমর্থন ও সহযোগিতার রেকর্ডের আলোকেই তাদের দেখা হবে। আমাদের প্রয়োজন অত্যন্ত বেশি এবং আমাদের জনগণের উপর বোঝাও অনেক, কিন্তু আমাদের উভয় দেশের জনগণের কল্যাণ পরস্পরের সম্পর্কযুক্ত। উভয় অভিন্ন স্বার্থে এতদ অঞ্চলের স্থিতিশীলতা এবং আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব থাকা প্রয়োজন। আপনি তো জানেন 156 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফারাক্কা বাঁধ দীর্ঘদিন ধরেই পূর্ব ভারতের প্রাণকেন্দ্র কলকাতা বন্দরকে রক্ষা করার একমাত্র উপায় বলে বিবেচিত হয়ে আসছে। কাজেই এটা ত্যাগ করা যায় না। আপনি এটাও জানেন যে গ্রীষ্মকালে আনুমানিক 2 মাসের মতো সময় গঙ্গার পানি প্রবাহ কমে যায়। আমাদের উভয়ের প্রয়োজন মেটানোর ব্যাপারে ভবিষ্যতে কোনো ঘাটতি দেখা দিলে পরস্পরের মধ্যে সমঝোতা ও সহযোগিতা থাকলে অবশ্যই একটা উপায় বের করা যাবে। হুগলি নদীর নাব্য রক্ষার জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ পানিও আমাদের জন্য না রেখে আমরা বাংলাদেশের পানি প্রবাহ ঠিক রেখেছি। আমার মনে হয় আপনাকে ঘটনার একটি দিক এবং বাংলাদেশে ফারাক্কা বাঁধের ফিডার ক্যানেলের প্রতিক্রিয়া সম্পর্কে অতিরঞ্জিত বিবরণ দেওয়া হয়েছে। আপনি চাইলে আমাদের হাই কমিশনার আপনাকে ঘটনার অপর দিক সম্পর্কে অবহিত করবেন। প্রতিবেশীদের মধ্যে সমস্যার সৃষ্টি হওয়া স্বাভাবিক। সমঝোতা ও সহযোগিতার মনোভাব নিয়ে সমস্যার সমাধান কামনা করাটাই বড় কথা। মোকাবেলা ও বৈরিতার পথ অনুসরণ করলে আমাদের উভয়েরই ক্ষতি। আমি আবার আন্তরিকতার সঙ্গে বলতে চাই যে বাংলাদেশ তার স্বাধীনতা সুসংহত করুক এবং শান্তির মধ্য দিয়ে সমৃদ্ধশালী হোক। বন্ধুসুলভ প্রতিবেশী ও অগ্রগতির সাথী হিসেবে আমরা আমাদের অবদান রেখে যাব। আপনি হয়তো অবগত আছেন যে খরা মৌসুমে গঙ্গার পানি বরাদ্দ এবং সম্পর্কিত বিষয়াদি নিয়ে আমাদের দুই দেশের সরকার আবার আলোচনা শুরু করেছে। এ ব্যাপারে উভয় পক্ষের সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের উৎসাহ ও সমর্থনের প্রয়োজন রয়েছে। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমরা সঙ্গত যুক্তি ও ন্যায্য বক্তব্য মেনে নিতে রাজি আছি। কেউ যেন এটা আশা না করেন যে ভারতের হুমকি এবং অযৌক্তিক অথবা অন্যায় দাবির কাছে নতি স্বীকার করবে। শ্রদ্ধান্তে ভবদীয় ইন্দিরা গান্ধী। এই ইন্দিরা গান্ধীর চিঠির জবাবে মৌলানা ভাসানী আবার আরেকটি চিঠি লিখলেন। প্রিয় মিসেস গান্ধী, আপনার 4 মে 1975 পত্র ফারাক্কা প্রশ্নে সরকারি বক্তব্যের পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয়, মৌলানা ভাসানী জানালেন।
যেটা গতানুগতিক সরকারি বক্তব্য আপনি দিয়েছেন। পণ্ডিত মতিলাল নেহরুর নাতনি পণ্ডিত জওহরলাল নেহরুর কন্যার নিকট থেকে এটা আমি আশা করিনি। আপনার প্রথিতযশা পূর্বপুরুষগণ এবং আপনি সর্বদা বঞ্চিত জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সর্বক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সংগ্রাম করেছেন। আপনাদের স্বাধীনতা সংগ্রামের সহযোগিতার জন্য আমি আপনার ভারতের মহান জনগণের নিকট অত্যন্ত কৃতজ্ঞ। ফারাক্কা প্রশ্নে আমি পুনর্বার আপনাকে বাংলাদেশের উত্তরাঞ্চলে জেলাসমূহ সফর এবং আমাদের শিল্প ও কৃষি উৎপাদনের ক্ষয়ক্ষতির পরিমাণ অনুধাবনের অনুরোধ জানাচ্ছি। আপনার অফিসারদের রিপোর্টের উপর সম্পূর্ণরূপে নির্ভর না করার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, কারণ ওইসব রিপোর্টে সবসময় বিদ্যমান পরিস্থিতির সত্যিকার চিত্র পরিলক্ষিত হয় না। উনি উত্তরবঙ্গে যে এফেক্ট হয়েছে এই জেলাগুলো পরিদর্শন করার জন্য অনুরোধ করল। পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানে আপনার মনোভাব আমি উপলব্ধি করেছি, তবে সমাধান হতে হবে স্থায়ী এবং ব্যাপক। এটা শুষ্ক মৌসুমের 2 মাসে সীমাবদ্ধ থাকতে পারে না। সারা বছরের প্রবাহ এর আওতায় আনতে হবে এবং ন্যায্য অংশ ভাগ করতে হবে। এই লাইনে ফারাক্কা সমস্যার সমাধান উদ্ভাবনের জন্য এর আগে আমি আপনাকে কয়েকটি টেলিগ্রামও করেছি। এই সমস্যা যা বাংলাদেশের 3.5 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন, তার সমাধান তখনকার 3.5 কোটি, এখন তো অনেক বেশি, ওই অংশে 8 কোটি হবে এখন। তার সমাধান আমলাদের দ্বারা হতে পারে না। এই জন্য 2 দেশের নেতৃবৃন্দকে অবশ্যই আলোচনায় বসতে হবে এবং উভয়ের গ্রহণযোগ্য সমাধানে বসতে হবে। উনি বলে যে আমলাদের দিয়া চিঠি চালাচালি করে মিটিং করে কোনো লাভ হবে না, 2 দেশের নেতা পর্যায়ে বসতে হবে। কোনোরূপ মোকাবেলা ও বৈরী মনোভাব পোষণ না করে আমি আপনার নিকট এ ব্যাপারে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ এবং বাংলাদেশের 8 কোটি মানুষের গ্রহণযোগ্য একটি সমাধান বের করার আবেদন করছি। আমার অনুরোধ আপনার গ্রহণযোগ্য না হলে নির্যাতিত জনগণের নেতা আপনার পূর্বপুরুষ ও মহাত্মা গান্ধীর নিকট সংগ্রামের পথের যে শিক্ষা আমি পেয়েছি তা অনুসরণ করে সমস্যা সমাধানের জন্য আমি ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়নে বাধ্য হব। আমাদের দুই বন্ধু দেশের মৈত্রীবন্ধন শক্তিশালী করতে সংকটময় সমস্যা সমাধানে আপনাকে আমার সর্বাধিক সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছি। শুভেচ্ছা সহ ভবদীয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই ছিল মৌলানা ভাসানী এবং ইন্দিরা ঐতিহাসিক চিঠি, যে চিঠিগুলো এখনও সাংবাদিকরা বলে যে আমাকে কপি দেন, চিঠিগুলো আমরা সংরক্ষণ করি। এই আন্দোলনের চিঠির পরে তো মানে 1976 সালে জিয়া রহমানের সময় একটা চুক্তি হয়েছিল, পাল্টা চুক্তি। এই আন্দোলনের প্রেক্ষিতে সেদিন জাতিসংঘ ইন্দিরা গান্ধীকে বাধ্য করেছিল যে তুমি বাংলাদেশের সঙ্গে তোমাকে বসতে হবে, বসে এই সমস্যার সমাধান করো। তখন ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছিল এবং সারা পৃথিবীর বিশ্ব নেতারা ইন্দিরা গান্ধীকে রিকোয়েস্ট করেছিল এবং চাপ সৃষ্টি করেছিল যে তুমি বাংলাদেশের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করো। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। ইন্দিরা গান্ধীর প্রতি যেভাবে মৌলানা ভাসানী আবেদন করেছিলেন বাংলার জনগণের পক্ষে, বাংলাদেশের স্বার্থে, আপনারা যেহেতু এখন নদী রক্ষা এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে কাজ করতেছেন, আপনারা এখন এই যে ভারত সরকারের প্রতি আপনাদের কোনো এই ধরনের কোনো আবেদনের কোনো সিদ্ধান্ত আছে কিনা, বা করলেও কীভাবে করবেন? আমরা চিন্তা করেছি এই আন্দোলনের পক্ষে প্রথম আমরা জনমত গড়ে তুলব। জনমত গড়ার পরে আমরা সরকারকে এখানে ইনভলভ করার চেষ্টা করব। সরকারের সহযোগিতা লাগবে, এছাড়া এটা হবে না। সরকারকে ইনভলভ করার চেষ্টা করব, আমরা এটা সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা ভারতের সরকারের কাছে, ভারতের পার্লামেন্টের কাছে আবেদন করব যে এই 54টা নদীর যে হিস্সা থেকে বঞ্চিত হচ্ছি, এই 54টি নদীর হিস্সা আমরা চাই। এই আন্দোলনটা আমরা করব। আচ্ছা, এই আন্দোলন করার ক্ষেত্রে আপনাদের সাংগঠনিক প্রস্তুতি এবং পুরো বাংলাদেশে আপনাদের সংগঠনের সম্প্রসারণ করার আপনাদের সিদ্ধান্ত আছে কিনা, এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একেবারে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের এই প্রত্যেকটা এখানে 33টা রাজনৈতিক দল, বাম প্রগতিশীল দল, তারা ঐক্যবদ্ধ হয়েছে এই পানি ইস্যু নিয়ে, নদী পানি ইস্যু নিয়ে
আমরা কাজ করব। আমরা সারা বাংলাদেশেই যাব, বাংলাদেশের মানুষকে এখানে ঐক্যবদ্ধ করব এবং এখানে বাংলাদেশের মানুষের অংশগ্রহণ করাবো, এই প্রত্যয় নিয়ে আমরা এটা নিয়ে। আচ্ছা, আপনারা বিভিন্ন টাইমে বলে থাকেন কোনো এক সময়ের মধ্যে হয়তো পানি নিয়ে যুদ্ধ হবে, এই আশঙ্কাটা কেন করছেন এবং করার কারণটা কি? এটা আমাদের মহান নেতা মৌলানা ভাসানী বলে গেছেন যে পানি নিয়ে একদিন বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। আমরা তো দেখতেছি পানি নিয়ে যে অবস্থা এখন সৃষ্টি হয়েছে। দেখেন, ব্রহ্মপুত্র নদীর পানি আমরা এখন পাচ্ছি না, সেখানে চায়না বাদ দিয়ে তার, আমরা ভাটির দেশ, ও জানে চায়না ব্রহ্মপুত্র নদীর উপরে বাদ দিয়ে ফেলছে, তারা পানি প্রত্যাহার করে নিচ্ছে তাদের ইচ্ছা মতো। চায়না এটা করতেছে, ভারত করতেছে, আমরা যারা ভাটির দেশ তারা আমরা কি করব? তো এইভাবে একটা পরিস্থিতি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এই পানি নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। এই পানির সমস্যা নিয়ে একটা বিশ্বযুদ্ধও লেগে যেতে পারে, এটা মৌলানা ভাসানীর একটা ভবিষ্যৎবাণী। এবং আরও কেউ কেউ আমি দেখেছি যে তারা পানি নিয়ে বিশ্বযুদ্ধ হবে এরকম অনেক মন্তব্য করতেছে, পৃথিবীর অনেক দেশে করতেছে। অনেক দেশে এক সময় তৈল নিয়ে যুদ্ধের কথা বলেছিল, এখন বলছে যে এই মৌলানা ভাসানী বলেছিলেন, তেল নিয়ে মৌলানা ভাসানী ভবিষ্যৎবাণী ছিল যে আগামী 30 বছরের মধ্যে এই মধ্যপ্রাচ্যে, মৌলানা ভাসানী যখন বলেছিল মধ্যপ্রাচ্যের তেল নিয়ে একটা রণক্ষেত্র হবে, এবং সে কথা অক্ষরে অক্ষরে প্রতিফলন হয়েছে। তেল নিয়েই তো আজকে, তেলের জন্যই তো আজকে মিডল ইস্ট সার্কার হয়ে গেল, পুরা মিডল ইস্ট জ্বলতেছে তেলের কারণে। আজকে বিশ্বের বড় বড় যুদ্ধ কিন্তু তেলকে টার্গেট করে। তেলকে এই যে আমেরিকা রাশিয়া যে আজকে করোনার আক্রান্ত কি হিমশিম খাচ্ছে, তারা কিন্তু তেলকে টার্গেট করে কিন্তু অসংখ্য মানুষ মেরেছে, নিরপরাধ দখল করেছে। আচ্ছা, আরেকটা কথা, আপনাদের যে নদী পানি হিংস রক্ষার ক্ষেত্রে নদীর যে পরিবেশ নষ্ট করা হচ্ছে, নদীর নাব্যতা নষ্ট করা হচ্ছে, আমাদের দেশীয় ভাবে মানে কোনো না কোনো কারণে মানে নদী দখল হয়ে যাচ্ছে, অসংখ্য নদী কিন্তু মানে অনেক কারণে দখল হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি? সেই ক্ষেত্রেও আমাদের কর্মসূচি আসবে। আমরা দেখেছি সেখানে আমি যখন ফেনী নদী পরিদর্শন করি, আমি দেখলাম ফেনী নদীতে অযৌক্তিকভাবে এগুলা, এখন আমি ওখানে নেমে জিজ্ঞেস করছি এই মাটিগুলো কে নিয়েছে, বালিগুলো কে নিয়ে যাচ্ছে। এই যে বালি সরানোর ফলে নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে এবং নদী পরিবেশের মারাত্মক বিপর্যয় করতেছে। তো এগুলা এখন এই নদীর পানি, নদী থেকে বালি সরাই ফেলতেছে, নদীর নাব্যতা হারিয়ে যাওয়ার জন্য সরকারি দলের লোক, বেসরকারি দলের লোকেরা তো নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে, পানি দূষিত, বিভিন্ন মিল কলকারখানার যে বর্জ্যগুলো নদীতে ফেলতেছে। যেমন আমাদের কর্ণফুলী নদীর পলিথিনের কারণে নাব্যতা হারিয়ে যাচ্ছে। বর্তমান শিপিং মিনিস্টার অনেকটুকু আমি দেখলাম, আমি সত্যকে সত্য বলার চেষ্টা, বর্তমান শিপিং মিনিস্টার অনেকভাবেই চেষ্টা করতেছেন নদীর নাব্যতা রক্ষা করার জন্য, এবং এই যে বেদখল হয়ে যাওয়া নদীগুলো দখল ফিরিয়ে আনার জন্য সরকার, বিশেষ করে বর্তমান শিপিং মিনিস্টার অনেক চেষ্টা করতেছে। আমরা একেবারে শেষ পর্যায়ে, যেহেতু দেশের মানে নদী রক্ষার পাশাপাশি আমাদের নিজেদের সুরক্ষারও দরকার আছে করোনার কারণে, এবং এই যে আগামীতে আপনাদের দেশ এবং জাতি টোটাল যদি একত্রিত করে আপনারা যদি কাজ করতে চান, এবং এই করোনার দুর্যোগ মুহূর্তে আমাদের করণীয় কী, এবং আপনি যদি মৌলানা ভাসানীকে সম্মান জানিয়ে যদি কোনো মেসেজ আপনি দিয়ে দিতে পারেন। এই সময় এই কোভিড-19, এই কোভিড-19কে উপলক্ষ করে জাতীয় স্বার্থে সরকারকে, এবং আমি মনে করি জাতীয় স্বার্থেই আমাদের একটা জাতীয় ঐক্য প্রয়োজন। সরকারকে আমি অনুরোধ করব অতি সত্বর A to Z বিরোধী দল যারা আছে, সরকারে যারা আছেন, তারা একসঙ্গে বসে একটা যৌথ পরিকল্পনা তৈরি করুন, যে যৌথ পরিকল্পনার মাধ্যমে আমরা এই যুদ্ধে জয়ী হতে পারি। একা কোনো দিনই এই যুদ্ধে, ওই উবায়দুল কাদের সাহেব যত কথাই বলেন যে আমরা করোনার সেদে মহাশক্তিশালী, এটা ভুল কথা। সবাইকে সঙ্গে নিয়ে টেবিলে বসে একটা যৌথ পরিকল্পনা তৈরি করা উচিত। যৌথ পরিকল্পনা তৈরি করে ওই মোতাবেক যদি আমরা ফেস করি, আমরা অবশ্যই সফলকাম হব। তো যাই হোক, আমরা একেবারে শেষ পর্যায়ে জাতীয় ঐক্যটাই মেইন কথা। জাতীয় ঐক্যতায় আপনাদের এই যে এই মৌলানা ভাসানীর প্রতি লাস্ট যদি কোনো মানে আপনার শ্রদ্ধা, সম্মান এবং নিদর্শন জানানো থাকে, তা 1 সেকেন্ডের মধ্যে যদি আপনার আজকের এই আলোচনায় সমাপ্ত করার জন্য দর্শকদের উদ্দেশ্যে আমি
ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি এবং বাংলা টিভির অগণিত দর্শকদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে এই অনুষ্ঠান দেখছেন। দেশের স্বার্থে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে আমি এই ফারাক্কা লং মার্চ শুধুই না 54টি অভিন্ন নদীর বিষয়ে কথা বলেছি। এই 54 নদীর হিস্সা আদায়ের জন্য আমরা জাতির সামনে মৌলানা ভাসানীকে সামনে নিয়ে জাতির সামনে উপস্থিত হব এই 54টি নদীর হিস্সা আদায় করার জন্য। আমি দেশবাসীকে আবারও অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এবং ঈদ মোবারক জানিয়ে আমি আমার ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যেহেতু আমাদের রফিকুল ইসলাম বাবলু ভাই যে দীর্ঘ সময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা গ্রহণ না করলেও কিন্তু জাতির সাথে তিনি সবসময় সোচ্চার ছিলেন। বিশেষ করে বাংলাদেশের মৌলিক সমস্যা নদী, পানি এবং যে নদী রক্ষার কথা তিনি সবসময় বলে আসছেন এবং আগামীতেও বলে যাবেন। মৌলানা ভাসানীর অনুসারী পরিষদের মহাসচিব হিসেবে তিনি মৌলানা ভাসানীর দীর্ঘ কর্মের উপর তিনি আলোচনা করেছেন। বিশেষ করে উনি ফারাক্কার যে লং মার্চের বিষয়ে কথা বলেছেন, ইন্দিরা গান্ধীর প্রতি যে মানে আমাদের মৌলানা ভাসানী আব্দুল হামিদ খান ভাসানী যে চিঠি দিয়েছিলেন, চিঠির জবাব সহ তিনি পাঠ করে শুনেছিলেন এবং মৌলানা ভাসানী যে বাংলাদেশের জন্য, পাকিস্তানের জন্য, ভারতের জন্য এবং অবিভক্ত ভারতবর্ষের জন্য আন্দোলন করেছেন সে কথাও তিনি বলেছেন। এবং মৌলানা ভাসানীর আদর্শকে পরিপূর্ণতা করার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। মৌলানা ভাসানী কোনো ব্যক্তি মৌলানা ভাসানী নয়, তিনি কিন্তু একটি ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক নেতা। তিনি বাংলাদেশের শুধু আঞ্চলিক নেতা নয় বা শুধু বাংলাদেশের জাতীয় নেতা নয়। মৌলানা ভাসানী আমাদের মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও নেতা ছিলেন এবং শেখ মুজিবুর রহমানের পাশাপাশি শহীদ সোহরাওয়ার্দীরও নেতা ছিলেন। তিনি অবিভক্ত ভারতের জওহরলাল নেহরু হতে শুরু করে এবং ওই সময়কার মহাত্মা গান্ধী হতে শুরু করে সবার কিন্তু সমকক্ষ নেতা ছিলেন। তিনি কিন্তু তাদের কাছে থেকে এবং ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলন তিনি করেছেন। তিনি বাংলাদেশ প্রতিষ্ঠার আগে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরে পাকিস্তানের যেহেতু স্বৈর শাসকের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন এবং স্বৈর শাসকের বিভিন্ন অপকর্মের কথা তিনি অক্ষপটে তুলে ধরেছেন এবং স্বৈর শাসক থেকে বেরিয়ে এসে বাংলাদেশ গঠন করার জন্য তিনি 6 দফা বঙ্গবন্ধু ঘোষণার আগে এবং তৎসময়ের মধ্যে তিনি বঙ্গবন্ধুর পক্ষে তিনি কথা বলেছেন এবং বঙ্গবন্ধু 69-এর গণ আন্দোলন যখন 67-68-তে বঙ্গবন্ধু যখন যে 6 দফা নিয়ে যখন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়ে গ্রেপ্তার হয়েছিলেন, তখন বঙ্গবন্ধুর পক্ষে তিনি জনমত গঠন করেছিলেন এবং পাকিস্তান সরকারকে এবং আলটিমেটাম দিয়েছিলেন শেখ মুজিবকে মুক্ত করতে হবে এবং তার প্রেক্ষিতে 69-এ এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে বাংলাদেশ যখন প্রতিষ্ঠা হয়নি, তৎসময় পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের আন্দোলনের প্রেক্ষিতে, ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন। সেই প্রেক্ষিতে 1970-এর নির্বাচন এবং 70-এর নির্বাচনের প্রেক্ষিতে 1971 সালের 26শে মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং তৎপর্যায়ে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এর মধ্যেই 16ই ডিসেম্বর আমরা দেশ স্বাধীন করেছি। এরপরে 1972 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধু এসেছেন এবং 20 জানুয়ারি আমাদের বাংলাদেশে সময়ে মৌলানা ভাসানী এই দেশে এসেছেন। তার দীর্ঘ আন্দোলন সংগ্রাম, তিনি 1976 সালে মানে শেষবারের মতো আন্দোলন সংগ্রাম করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন। মৌলানা ভাসানী মৃত্যু হলেও শারীরিকভাবে, মানসিকভাবে এবং ইতিহাসের ক্ষেত্রে মৌলানা ভাসানী আমাদের কাছে বেঁচে থাকবে যতদিন পর্যন্ত আমাদের রফিকুল ইসলাম বাবলু ভাইদের মতো অনুসারীরা বেঁচে থাকবেন। এবং ইতিহাসের স্বার্থে, দেশের স্বার্থে উনি যে কথাগুলো বলেছেন, জীবন্ত মৌলানা ভাসানীকে কীভাবে দেখেছেন, জীবন্ত মৌলানা ভাসানীর এবং আগুনাত্মক কর্মকাণ্ড ওনারা অনুসরণ করেছেন, আজকে অনুসরণ করে যাচ্ছেন এবং দেশ এবং জাতির স্বার্থে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, যদিও ওনার নামে মাওলানা ছিলেন, উনি ইসলামিক দার্শনিক ছিলেন, কিন্তু ওনার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা ছিল না, কোনো ব্যক্তি ধর্মকে উনি প্রাধান্যতা দেয়নি এবং উনি ওনার নিজের ধর্মকে প্রাধান্যতা
দিলেও এই ধর্মের মাধ্যমে সকল ধর্মের মানুষকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন, অধিকারের কথা বলেছিলেন। এই ধরনের নেতা হয়তো পৃথিবীতে আর জন্ম হবে না। আগামীতে আমরা মৌলানা ভাসানীকে অনুসরণ করে এই অনুসারী পরিষদের কর্মসূচিকে যদি আমরা অনুসরণ করি, নদী রক্ষার ক্ষেত্রে, আমাদের ন্যায্য পানি আদায়ের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, নদীর যে দূষণ রক্ষার ক্ষেত্রে, এবং সরকার যদি জাতীয়ভাবে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের অনেক কাজে আসবে। আজকে এমন টাইমে আমরা আলোচনা করতেছি, আপনারা জানেন পুরো বিশ্ব আজকে আতঙ্কিত করোনা ভাইরাসের কারণে। বড় বড় দেশ আজকে যারা বিশ্বের যে আমরা যাদেরকে আমরা আতঙ্ক দেশ মনে করতাম, সেই সব দেশ আজকে তারা নিজেরাই আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে। তা প্রতিদিন কোনো না কোনো দেশে হাজারো মানুষের মৃত্যুর মিছিল সোচ্চার হচ্ছে এবং সারিত হচ্ছে। তার সাথে আমাদের বাংলাদেশও একত্রিত হয়েছে। প্রতিদিন আমাদের বাংলাদেশের বাইরে যে বাংলাদেশি প্রবাসী রয়েছে, কোনো না কোনো জায়গায় আমরা মৃত্যুর পথে ধাবিত হচ্ছি, এবং অসংখ্য মানুষ মৃত্যুর পথে যাত্রী হয়ে আমাদের কাছ থেকে চিরবিদায় নিচ্ছেন। এই করোনা থেকে রক্ষার জন্য জাতীয় ঐক্যর প্রয়োজন, আল্লাহর কাছে প্রার্থনার প্রয়োজন। যে ধর্মের অনুসারী হোক না কেন, সমস্ত ধর্মের প্রতিপালকদের কাছে প্রার্থনার প্রয়োজন। আজকে আমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য হাতে হাত মিলিয়ে, শারীরিক কথার মাধ্যমে হাতে হাত মিলিয়ে, কিন্তু শারীরিক দূরত্ব রেখে, সামাজিক দূরত্ব রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এবং এই করোনা ভাইরাস হয়তো বাংলাদেশ থেকে এই মুহূর্তে নিধন হবে না, এবং সময়ের প্রয়োজন হবে। কিন্তু আমাদের আজকে মেইল কারখানার চাকা বন্ধ হয়ে গেছে, মানুষের কর্মজীবন অচল হয়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের অনাহারে অর্ধহারে জীবনযাপন করতে হচ্ছে। এবং সব কিছু বিবেচনা করে আমাদের অর্থনীতির চাকাকে চালু করার জন্য করোনা ভাইরাসও আমাদের নিজেদের নিরাপদ এবং প্রোডাকশনের আমরা প্রস্তুতি নিয়ে আমরা একে অপরকে এবং সম্মান জানিয়ে আমরা এগিয়ে যাব, এবং সমস্ত রাজনৈতিক দল একত্রিত হবে সে আশা রেখে আজকের আলোচনা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।